নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল এ কিন্তু অনেক কিছু মেজর পরিবর্তন করতে চলেছে। মূলত এআইএফএফ আমি যে এতদিন ধরে রিকোয়েস্ট করছি সেইগুলো কিন্তু ফুলফিল করেছে। এআইএফএফ এর নতুন নিয়মের পরিবর্তন কি কি ঘটেছে, ভিএআর এআইএফ কি আইএসএল এ ইন্ট্রোডিউস করবে, মোহনবাগান কি ওসিআই প্লেয়ারের দিকে ঝাঁপাবে, তার পাশাপাশি ইস্ট বেঙ্গল দল ওয়ার্ল্ড কাপ নিয়েও কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ওয়ার্ল্ড কাপের আপডেটটা দিই। জাপানকে দেখে না আমাদের ইন্ডিয়ার শেখা উচিত। মানে ফুটবল বিশ্বকাপে আমি বলবো এশিয়া মহাদেশের একজনই কিন্তু মান ইজ্জত রেখে দেয়, সেটা হচ্ছে জাপান। যেভাবে প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে 2-2 অবিশ্বাস্যকর ড্র করেছিল, আর আজকে জাস্ট এক্ষুনি টুনেশিয়াকে 4-0 হারিয়েছে জাপান। মানে এএফসির গালেও থাপ্পড় মেরেছে জাপান। কারণ লাস্ট দুটো এএফসি এশিয়ান কাপ জিতেছে কাতার। লাস্ট যে 2024-এর এএফসি ফাইনালটা হয়েছিল, সেখানে তিনটে পেনাল্টি পেয়ে 3-1 জিতেছিল, কাতার জিতেছিল। মানে কাতারকে এএফসি কি লেভেলে ফেভারিটিজম করে সেটা আমরা সবাই জানি। কিন্তু দেখুন, এএফসিতে কাতার ভালো খেলে, কিন্তু যখনই ফিফা আসে কাতার মুখ থুবড়ে পড়ে। 6 হেরেছে গতকাল, তার আগের দিন। মানে ভাবুন, জাপান এএফসিতে রিসেন্টলি ভালো পারফরমেন্স করে না। জাপান কিন্তু বলেছে যে আমরা এএফসির আন্ডারে থাকতে চাই না, আমরা নিজের একটা ফিফার মতো এএফসির মতো ফুটবল ফেডারেশন গঠন করতে চাই। জাপানের কাছে যেহেতু পয়সা কম, তাই জাপানের পাশে কেউ আসেনি। আমি তো বলবো জাপান এএফসি ত্যাগ করুক। কারণ এএফসি আমি মনে করি ইন্ডিয়ারও ত্যাগ করা উচিত, কারণ পুরো করাপ্টেড। আমরা দেখেছি এএফসি ইন্ডিয়ান ক্লাব ইন্ডিয়ার বিরুদ্ধে যত ডিসিশন দেয়, সেরকমই কাতারের সবসময় ফেভারিট। তো আমি বলবো জাপান যদি সত্যি করে যদি এএফসিকে ত্যাগ করে নতুন করে ফেডারেশন চালু করে, আমি অনেক খুশি হব। অর্থাৎ জাপানকে দেখে আমাদের শেখা উচিত যে কিভাবে একটা এমন জায়গা যেখানে সবসময় ভূমিকম্প হয়, সেইখানে এত সুন্দর ফুটবল তারা খেলে, আনবিলিভেবল। তো আমি তো বলবো এই বছর আমি মনে করি আন্ডারডগ একটা টিম হয় না, ডার্ক হর্স, সেটা আমি মনে করি জাপান অবিশ্বাস্যকর ভালো ফুটবল খেলছে। 4-0 এইমাত্র টুনেশিয়াকে হারিয়েছে। তো অবশ্যই এএফসির মুখে যে থাপ্পড়টা মেরেছে জাপান, যেই জাপান এএফসিতে ভালো খেলে না কিন্তু ফিফাতে ভালো খেলে, ফিফা ওয়ার্ল্ড কাপে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে এএফসি কতটা করাপ্টেড। এইবারে আপনাদেরকে বলি, এআইএফএফ ফাইনালি আমার কথাগুলো শুনলো, আমার কথাগুলো রাখলো। এআইএফএফ আমরা সবাই জানি নিজের নাম পরিবর্তন করার জন্য পিটিশন দিয়ে দিয়েছে। আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থাকবে না, হবে ফুটবল ফেডারেশন অফ ভারত। এটা আমি কোনোদিন বলিনি, আমি কি বলেছি সেটা বলছি। তো অনেকেই দেখছি হাসাহাসি করছে। তো দেখুন, হতে পারে এআইএফএফ মনে হয়েছে এই নামটা হয়তো অপয়া, তাই চেঞ্জ করেছে। যদি ফলাফল ম্যাটার, যদি ভারত নাম করার পরে যদি ফলাফল পায় তাহলে তো খুবই খুশি হব। যদি নাম পরিবর্তন করার পরেও সেই খেলা একই রকম হয়, সেই তোমরা ঘুষ একই রকম খাও, ভিট্টাবাজি একই রকম করো, তাহলে কোনো লাভ নেই। নাম পরিবর্তন করেছো, নিজের সব চরিত্র পরিবর্তন করো না। 100% হলে 90% ফুটবল দাও, 10% খাও, কিন্তু ফুটবলে সহযোগিতা করো। কারণ ফুটবলে যখনই বিশ্বকাপ হয়, কোনো মাল্টি ন্যাশনাল বড় টুর্নামেন্ট হয়, ইন্ডিয়া মুখ থুবড়ে পড়ে। তো ফাইনালি এআইএফএফ যেই আমার রিকোয়েস্টগুলো রেখেছে, সেটা হচ্ছে আমি বহুদিন ধরেই বলছি ইন্ডিয়ার আইএসএল এবং আই লিগে এআইএফএফ এর একটা রুল আনা উচিত, যেখানে অ্যাটলিস্ট 45 মিনিটস একটা ইন্ডিয়ান স্ট্রাইকারকে রাখতেই হবে। সেটা কিন্তু এআইএফএফ সমস্ত আইএসএল ক্লাবকে রিকোয়েস্ট করে একটা মানে দরখাস্ত দিয়েছে যে এআইএফএফ এর দাবি 90 মিনিট একটা ভারতীয় স্ট্রাইকারকে রাখা উচিত। আমি বলবো 90 মিনিটটা টু মাচ, 45 মিনিটস ইজ এনাফ। একটা হাফ খেলুক না ইন্ডিয়ান স্ট্রাইকার, যথেষ্ট গেম টাইম পাবে, যথেষ্ট গেইন করবে। তো আমি বলবো যদি এই নিয়মটা সত্যি 45 মিনিটসও করতে পারে, যে একটা ইন্ডিয়ান স্ট্রাইকার 45 মিনিটস আইএসএল আই লিগে খেলাতেই হবে অ্যাজ আ স্ট্রাইকিং পজিশনে, তাহলে আমি মনে করি ইন্ডিয়া কিন্তু যথেষ্ট ভালো ভালো স্ট্রাইকার পাবে। এক্সাম্পল সুয়েল বাট, মোহনবাগান খুবই অন্যায় করেছে সুয়েল বাটের সঙ্গে। এত ভালো হাইলি পোটেন্সিয়াল স্ট্রাইকার, আমি মনে করি সুনীল ছেত্রীর জায়গায় পৌঁছানোর মতো সমস্ত গুণ সোহেল বাটের মধ্যে আছে। সোহেল বাটের সঙ্গে খুবই অন্যায় করেছে মোহনবাগান। এত ভালো ফর্মে থাকা
সোহেল বাট ইন্ডিয়ার জন্য ভালো গোল করেছিল, আমার সিএফএল এ ভালো গোল করেছিল, সেই সোহেল বাটকে আইএসএল এ চান্সই দিল না মোহনবাগান। আমি মনে করি এই যে নিয়মটা চালু করছে এআইএফএফ, এর ফলে কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকারের অনেক গ্রোথ হবে বলে আমি মনে করি। দ্বিতীয় যে পরিবর্তন করছে সেটা হচ্ছে এআইএফএফ নিজের নিয়মে পরিবর্তন করেছে। আমরা জানতাম যে 4টে ফরেনারকে খেলাতে পারতো, 4টেই যে কোনো ফরেনার হতে পারে যে কোনো দেশের, কিন্তু এআইএফএফ এইবার নিয়ম পরিবর্তন করে 3টে ফরেনার করেছে আর একটা ওসিআই প্লেয়ার মানে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার খেলাতে পারবে, মানে 3টে যে কোনো দেশের বিদেশি আর একটা ভারতীয় বংশভূত প্লেয়ার। তো যারা ভারতীয় বংশভূত প্লেয়ার সই করতে পারবে না তারা 3টে বিদেশিকেই অ্যাট এ টাইম খেলাতে পারবে। তো এইটা একটা পরিবর্তন করেছে, এর ফলে কিন্তু আরো একটা ভারতীয় প্লেয়ার কিন্তু বেশি সুযোগ পাবে আইএসএল খেলা, যেটা কিন্তু আরো ভালো একটা দিক। এআইএফএফ ভালোই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করি। কিন্তু আমি যেটাতে সব থেকে বড় হতাশ সেটা হচ্ছে এই ডিসকাশনে এআইএফএফ ভিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির একবারও উল্লেখ করেনি। কারণ বিগত 5-6 সিজন ধরে শুনে যাচ্ছি যে এর পরের বছর ভিআর আসবে, এর পরের বছর ভিআর আসবে, এর পরের বছর ভিআর আসবে, কিন্তু ভিআর আমরা দেখতে পাইনি। তো বলে রাখি আগামী সিজনেও আইএসএল উইদাউট ভিআর হবে, যেটা খুবই হতাশাজনক। তো এআইএফএফ কিন্তু এই নতুন নিয়মগুলোই এনেছে। তো অবশ্যই এই নিয়ম এবং যে ভিআর আসেনি এবং যে ভিআর এর উল্লেখ করেনি আরো একবার এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। এইবারে বলি, আমি আগেও বলেছিলাম যে অস্কার ব্রুজো তিনি কিন্তু বলেছেন যে ইস্ট বেঙ্গলের সঙ্গে তার যে এই উইনিং স্মৃতি তিনি সেটাই বজায় রাখতে চাইছেন। তিনি চাইছেন না যে ইস্ট বেঙ্গলের সঙ্গে খারাপ নোটে শেষ হোক আইএসএলটা। তিনি চাইছেন যে ইস্ট বেঙ্গল দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন, অ্যাজ এ চ্যাম্পিয়ন কোচই তিনি ইস্ট বেঙ্গলকে ছাড়বেন। এটা আগেও আমি বলেছিলাম, সেটাই কিন্তু অফিসিয়ালি সিলমোহর দিল অস্কার ব্রুজো। পরিষ্কার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে অস্কার আর ইস্ট বেঙ্গল দলে কন্টিনিউ করবেন না, তিনি ইস্ট বেঙ্গলের কোচ স্টেপ ডাউন করছেন। তো ইস্ট বেঙ্গল দলে নতুন হেড কোচ আসবে, তো সেই হেড কোচটা কি হবে সেই বিষয়ে জানলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো অস্কার ব্রুজো তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলের হেড কোচ থাকছেন না। এইবারে আপনাদেরকে বলি খুবই ভালো খবর, ইন্ডিয়ান সুপার লিগ যেটা আমি বলেছিলাম 5 সেপ্টেম্বর দিয়ে শুরু হবে, সেটা একদিন ডেট আগিয়ে দিয়েছে। 4 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে, মানে মন দারুণ খুশি। 4 সেপ্টেম্বর দিয়ে আইএসএল শুরু হওয়া মানে একদম পুরো পারফেক্ট টাইমে আইএসএল শুরু হচ্ছে। তো বলে রাখি ডুরান্ট কাপ নিয়ে বিশাল বড় আপডেট। ডুরান্ট কমিটি কিন্তু জানিয়ে দিয়েছে যে 24 জুলাই থেকে ডুরান্ট কাপ শুরু এবং ডুরান্ট কাপ চলবে 1 মাস। ওই 30 আগস্টের মধ্যে ডুরান্ট কাপ শেষ হওয়ার কথা চলছে। 30 আগস্ট বা 23 আগস্ট আমরা ফাইনাল দেখতে পারবো, অর্থাৎ 1 মাস কিন্তু ডুরান্ট কাপ হবে। তো আইএসএল থেকে কিন্তু মোট 9টা ক্লাবকে অ্যাপ্রোচ করেছে ডুরান্ট কমিটি, যার মধ্যে 7টা ক্লাব তারা অফিসিয়ালি বলে দিয়েছে যে তারা আইএসএল খেলবে। তো কোন 9টা ক্লাবকে অ্যাপ্রোচ করে সেটা বলি। অবশ্যই নর্থ ইস্ট চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি গোয়া, পাঞ্জাব এফসি আর কেরালা ব্লাস্টার, এই 9টা ক্লাবকে অ্যাপ্রোচ করেছে। যার মধ্যে 7টা ক্লাব যারা হ্যাঁ বলছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইস্ট বেঙ্গল এফসি, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি গোয়া আর পাঞ্জাব এফসি। এই 7টা দল আপাতত কিন্তু তারা অফিসিয়াল বলেছে তারা ডুরান্ট কাপ খেলবে। এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, এটা হচ্ছে যদি এই এআইএফএফ এর 3টে ফরেনার আর একটা ওসিআই প্লেয়ারের এই নিয়মটা বাধ্যবাধকতা ম্যান্ডেটরি হয়ে যায়, যে এটাই ফাইনাল নিয়ম, তাহলে কিন্তু আমি মনে করি মোহনবাগান কিন্তু একটা ওসিআই প্লেয়ার নেবেই। এবং আমরা জানি যে ওসিআই প্লেয়ারের মধ্যে সব থেকে বড় ক্রিয়েটিভিটি প্লেয়ার সেটা কিন্তু ইয়ান ধান্দা। তো যদি সত্যিকারের ওসিআই এর নিয়মটা আসে, এটা কিন্তু আমি ফিউচারের কথা বলছি, তাহলে কিন্তু ইয়ান দান্দাকে মোহনবাগান নিতে পারে। আর ইয়ান দান্দা যত ভালো ক্রিয়েটিভ প্লেয়ার, 27 বছর বয়স, স্কটিশ লিগে ভালো পারফরমেন্স করছে। তো যদি ওসিআই নিয়মটা ম্যান্ডেটরি হয়, আমি শিওর যে মোহনবাগান কিন্তু ইয়ান ধান্দাকে নেবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।